নমস্কার, আমি শ্রী সরস্বতী অ্যাস্ট্রো ফর্টেল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। অনুষ্ঠান শুরু করার আগে আমি আজ কিছু কথা বলে নিই। কেননা আজকে যে অনুষ্ঠানটা আমি করতে যাচ্ছি, সেই অনুষ্ঠানটা আমার কাছে রিকোয়েস্ট করা হয়েছিল। অনেকে রিকোয়েস্ট করেছেন যে, "স্যার এই ধরনের কিছু আলোচনা করুন। তাতে আমাদের কিছু সুবিধা হয় বা কিছু মানুষ এই ধরনের আলোচনা শুনতে পছন্দ করেন বা তাদের কাছে এই জিনিসটা দরকার।" তা কি ধরনের আলোচনা করছি একটুখানি মন দিয়ে শুনুন। তাছাড়াও যে আমার অনুষ্ঠানগুলো চলছে বা যে ধরনের অনুষ্ঠানগুলো দিয়ে এসছি আগের ভিডিওতে, সেইগুলো হচ্ছে সম্পূর্ণ শিক্ষামূলক অনুষ্ঠান। কেননা আমি জানতে চাই বা আমি বলতে চাই এইটাই যে, প্রতিটা মানুষকে জ্যোতিষ সম্বন্ধে জানা দরকার বা জ্যোতিষ সম্বন্ধে তাদের ধ্যান ধারণা থাকা দরকার। এই কারণেই যে মানুষ যখন কাজ করতে যাবে, বিভিন্ন ধরনের কাজ করতে যাবে, তখন তাদের বাধার সম্মুখীন পড়তে হয়। কিন্তু যদি সেই কাজটা ঠিক সময় মতো সেইভাবে যাওয়া যায়, তাহলে কিন্তু সেই কাজগুলো কমপ্লিট হয়। বাধায় পড়তে হয় না। যেমন আপনি ব্যাংকে গেলেন বা কোনো ডিল করতে গেলেন, সেখানে ধরুন ব্যাংকে গেলেন, আপনার ম্যানেজারের সঙ্গে দরকার, সব কাগজপত্র রেডি কিন্তু সেদিন ম্যানেজার আসতে পারলেন না। আপনার কাজ হলো না। বাড়ি ফিরে এলেন। বা আপনি গেলেন কোনো জায়গায় ডিল করতে, কোনো অর্ডার কন্ট্রাক্ট করতে, সেখানে গেলেন, সেই আপনার অপোনেন্ট ব্যক্তিটা সে আসতে পারল না। তাহলে আপনার অর্ডারটা কমপ্লিট হলো না। সবকিছু রেডি হলো না। এইরকম বহু সমস্যায় পড়ে মানুষ। যেটা আমাকে লিখে জানিয়েছে যে, "হ্যাঁ, স্যার এই ধরনের সমস্যা আমাদের পড়তে হয়। কিন্তু কেন? সবকিছু রেডি থাকা সত্ত্বেও কেন আমাদের এই জিনিসটা হয় বা হতে চলেছে?" একজন আমাকে একটা ছক পাঠিয়ে বললেন, "স্যার দেখুন আমার তো ছক সবকিছু ঠিক আছে। আমি তাহলে এই কাজটার জন্য যখন গেলাম, তখন গিয়ে দেখছি আমার সমস্ত কিছু কাজ হয়ে থাকা সত্ত্বেও আমি সেই কাজটা কমপ্লিট করতে পারলাম না। আবার ফেরত চলে এলাম। এসে আরো ৫ দিন পরে ডেট পেলাম সেই কাজের জন্য আবার ৫ দিন পরে যেতে হবে।" কিন্তু কেন এটা হয়? এটা কেন হয়? বা এই ধরনের সমস্যা প্রতিটা মানুষকে ফেস করতে হয়, কিন্তু কেন? এটা বিরাট প্রশ্ন কথা। হ্যাঁ বন্ধু, আপনার ছকে সবকিছু ঠিক আছে। আপনার ছকে গ্রহ দশা ঠিক আছে, গ্রহ ঠিক আছে, গ্রহগুলো ভাবমূর্তি ঠিক আছে। কিন্তু তবু আপনাকে কেন সমস্যায় পড়তে হচ্ছে একটু ভাবার বিষয় আছে। হ্যাঁ, ভাবুন। এর জন্যই আমার এই অনুষ্ঠানটা মেইনলি জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ ছাত্রছাত্রী যারা আছেন, তাদের সুবিধার্থে, তাদের বোঝার জন্য, তাদের শেখার জন্য এই অনুষ্ঠান করা। আর তাছাড়া প্রতিটা মানুষের শেখার দরকার আছে জ্যোতিষটা। অনেক সায়েন্টিফিক ব্যাপার। এটা একটু বোঝার চেষ্টা করবেন, বুঝবেন, তবেই আপনি এর ফলটা পাবেন। তা আমি তখন তাকে বললাম যে, "ছকটা থেকে সবই ঠিক আছে। কিন্তু আপনার নক্ষত্রটা কি আছে একটু খেয়াল করে দেখেছেন?" তখন বলছে, "না, নক্ষত্র আমি খেয়াল করিনি।" আমি বললাম, "আগে সেটা খেয়াল করে দেখুন। আপনার গ্রহ ভালো আছে, সব ঠিক আছে। কিন্তু নক্ষত্র কি আপনার ভালো আছে? নক্ষত্র কি গ্রহকে সাপোর্ট করছে? এটা দেখার দরকার আছে। শুধু একটা গ্রহ চলতে পারে না। নক্ষত্র তাকে সাপোর্ট করলে, নক্ষত্র তাকে সহযোগিতা করলে, তবে গ্রহটা ভালো ফল দিতে পারে। এটা মাথায় রাখুন।" যার জন্য আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে নক্ষত্র। আমাদের জ্যোতিষ শাস্ত্রে ২৭ টা নক্ষত্র নিয়ে কাজ করা হয়। এছাড়াও একটা অতিরিক্ত নক্ষত্র আছে। সেই নক্ষত্রটা বিশেষ কাজে ব্যবহার করা হয়। যার জন্য সেই নক্ষত্রের আলোচনা আমরা করছি না। সেই নক্ষত্রের নামটা জেনে রাখুন। সেই নক্ষত্রের নাম হচ্ছে অভিজিৎ নক্ষত্র। এই নক্ষত্র নিয়ে আলোচনা পরে করা যাবে। কিন্তু আজকে মেইনলি ২৭ টা নক্ষত্র নিয়ে একটু আলোচনাটা করে নিই। এই ২৭ টা নক্ষত্র জ্যোতিষবিদরা এই ২৭ টা নক্ষত্রের উপর বিচার করে এসেছেন। এখনো সেই বিচার করা চলে। এখনো সেই বিচারই হয়। সেই ২৭ টা নক্ষত্র কি? একটু শুনে নেওয়া যাক। ১ হচ্ছে অশ্বিনী, ২ ভরণী, ৩ কৃত্তিকা, ৪ রোহিণী, ৫ মৃগশিরা, ৬ আদ্রা, ৭ পুনর্বসু, ৮ পুষ্যা, ৯ অশ্লেষা, ১০ মঘা, ১১ পূর্ব ফাল্গুনী, ১২ উত্তর ফাল্গুনী, ১৩ হস্তা, ১৪ চিত্রা, ১৫ নম্বর হচ্ছে স্বাতী, ১৬ নম্বর বিশাখা, ১৭ নম্বর অনুরাধা, ১৮ নম্বর জ্যেষ্ঠা, ১৯ নম্বর নক্ষত্র হচ্ছে মূলা।
20 নম্বর পূর্বসারা, 21 নম্বর উত্তরসারা, 22 নম্বর শ্রবণা, 23 নম্বর ধনিষ্ঠা, 24 নম্বর শতভিষা, 25 নম্বর পূর্ব ভাদ্রপদ, 26 নম্বর উত্তর ভাদ্রপদ, 27 নম্বর রেবতী। এই তো নক্ষত্র। এবার নক্ষত্রগুলো তো জানা হলো, কিন্তু নক্ষত্র অধিপতি গ্রহগুলো কে কে, অর্থাৎ নক্ষত্রগুলো চালিত হয় কোন কোন গ্রহের সাপোর্টে? অশ্বিনী নক্ষত্রকে চালিত করে কেতু। ভরণী 2 নম্বর নক্ষত্র, একে চালিত করে কে? ভরণীকে চালিত করছে শুক্র। কৃত্তিকা রবির নক্ষত্র। রোহিণী চন্দ্রের নক্ষত্র। মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র। আদ্রা রাহুর নক্ষত্র। পুনর্বসু বৃহস্পতির নক্ষত্র। পুষ্যা শনির নক্ষত্র। অশ্লেষা বুধের নক্ষত্র। এইভাবে আবার ঘুরে গেল মঘা আবার কেতু নক্ষত্র। এইভাবে 9টা নক্ষত্রকে 3টে সারিতে 9 করে 3টে সারিতে সরানোতে ভাগ করা হয়েছে। আর এক একটা সারণীতে 9টা করে নক্ষত্র আছে। অশ্লেষা থেকে পুরো আপনার কেতু থেকে শুরু করে বুধ পর্যন্ত, অর্থাৎ অশ্লেষা থেকে অশ্বিনী থেকে অশ্লেষা পর্যন্ত, অর্থাৎ কেতু থেকে বুধ পর্যন্ত এইভাবে 3টে সারণী করা আছে। এক একটা সারণীতে 9টা করে নক্ষত্র আছে। এবার ব্যাপারটা হচ্ছে এইখানেই যে আপনার গ্রহ তো ভালো, হ্যাঁ ভালো গ্রহ, বৃহস্পতি হোক, বুধ হোক, রবি হোক, খুব ভালো গ্রহ। কিন্তু রবি যদি আপনার বসে থাকে, যে রবি যদি আপনার শনির নক্ষত্রে বসে থাকে, তাহলে কি হবে? শনি রবি তো অ্যান্টি, একে অপরের বিপক্ষে চলে। যদি এখন রবি যদি বসে থাকে পুষ্যা নক্ষত্র নিয়ে, শনি নক্ষত্র নিয়ে, তাহলে সেই রবি কিন্তু খুব একটা বলবান হলো না। 50% হয়তো রবি তার কাজ করতে পারে, কি তার কম কাজ করতে পারে, 100% সে তার এফোর্ট দিতে পারবে না। কেন? সে জন্মসূত্রেই তো বসে আছে দুর্বল নক্ষত্রকে নিয়ে। সুতরাং আপনাকে দেখে নিতে হবে আমার গ্রহগুলো কোন কোন নক্ষত্র নিয়ে বসে আছে, সেটা কি সেই গ্রহের সাপেক্ষে কি শুভ নক্ষত্র? যদি শুভ নক্ষত্র হয় তাহলে ভালো ফল পাবো, অবশ্যই ভালো ফল পাবো। কিন্তু যদি অশুভ নক্ষত্র হয় বা বিরোধী নক্ষত্র হয়, তাহলে ফল পাবো না কেন? নিশ্চয়ই ফল পাবো, অতটা ভালো ফল পাবো না। যতটা আশা করতে পারি ততটা ভালো ফল পাবো না। এটা হচ্ছে একটা ব্যাপার। এছাড়াও এইভাবে ফুটে করে দেখতে হবে যে আমার যে গ্রহগুলো রয়েছে, গ্রহগুলো কোন কোন নক্ষত্রের উপর দাঁড়িয়ে আছে, সুতরাং সেইভাবে আমি ফল পাবো। এবার কি, তাহলে যদি আমার কোনো গ্রহ যদি দুর্বল নক্ষত্রে দাঁড়িয়ে থাকে, তাহলে কি আমি কি সারা জীবন কি দুর্বল অবস্থা থাকবো, বা আমাকে সেই সারা জীবন ফল দেবে না? এটাও ভাবা ভুল। হ্যাঁ, নিশ্চয়ই ভালো ফল দেবে না কেন? তার জন্য আপনাকে একটু দেখতে হবে যে আপনার কোন কোন গ্রহগুলো আপনার পক্ষে শুভ, অর্থাৎ আপনাকে কোন কোন গ্রহগুলো ভালো ফল দিতে পারে, আর কোন কোন গ্রহগুলো আপনাকে ভালো ফল দিতে পারে না। কোন কোন গ্রহগুলো না, কোন কোন নক্ষত্রগুলো, মাফ করবেন একটা জিনিস ভুল বলে ফেলাম, যে কোন কোন নক্ষত্রগুলো আপনাকে কোন কোন ভাবে কোন কোন গ্রহের সঙ্গে বসলে ভালো ফল দিতে পারে, আর কোন কোন নক্ষত্রগুলো কোন কোন গ্রহের সাথে বসে ভালো ফল দিতে পারে না, সেগুলো দেখার দরকার আছে। এটা কিভাবে দেখবেন সেটা তো শেখার দরকার আছে। হ্যাঁ, এটা দেখা যাবে এইভাবেই। আপনার একটা নবতারা চক্র তৈরি করে নেবেন। নবতারা চক্র, এই নবতারা চক্রটা কি জিনিস? হ্যাঁ, এই নবতারা চক্রের 9টা কলম বা 9টা সারি তৈরি করতে হবে। প্রথম সারিতে রাখবেন জন্ম, দ্বিতীয় সারিতে রাখবেন সম্পদ, তৃতীয় সারিতে লিখবেন বিপদ, চতুর্থ সারিতে ক্ষেম, পঞ্চম সারিতে লিখবেন পাপ, ষষ্ঠ সারিতে লিখবেন কষ্ট শুভ, সপ্তম সারিতে লিখবেন কষ্ট, অষ্টম সারিতে লিখবেন মিত্র, নবম সারিতে লিখবেন অতি মিত্র। তাহলে কি করবেন না, প্রথম সারিতে আবার বলে দিচ্ছি, ব্যাপারটা ভালো করে মিলিয়ে নিন।
প্রথম সারিতে লিখবেন জন্ম, দ্বিতীয় সারিতে লিখবেন সম্পদ, তৃতীয় সারিতে লিখবেন বিপদ, চতুর্থ সারিতে লিখবেন খেম, পঞ্চম সারিতে লিখবেন পাপ, ষষ্ঠ সারিতে লিখবেন শুভ, সপ্তম সারিতে লিখবেন কষ্ট, অষ্টম সারিতে লিখবেন মিত্র, নবম সারিতে লিখবেন অতি মিত্র। প্রথমে 9টা সারি সাজিয়ে নেবেন। এবার আপনার জন্ম যে নক্ষত্রে হয়েছে, আপনার জন্মটা যে নম্বর নক্ষত্রে হয়েছে সেই নক্ষত্রের নাম্বারটা লিখবেন জন্মের তলায়। তারপরে নক্ষত্র যে নাম্বারটা সেটা চলে যাবে সম্পদে, তারপরে নক্ষত্র চলে যাবে বিপদে। এইভাবে পরপর 27টা নক্ষত্র সাজিয়ে নিন। এবার দেখুন তো যে কোন কোন নক্ষত্র আপনার জন্ম সম্পদে পড়ছে, কোন কোন নক্ষত্র আপনার সম্পদে পড়ছে, কোন কোন নক্ষত্র আপনার বিপদে পড়ছে, কোন কোন নক্ষত্র, মানে নক্ষত্র বলতে নক্ষত্রের নাম্বারগুলো, কোন কোন নক্ষত্রের নাম্বারগুলো পড়ছে আপনার খেমে, পাপে, শুভে, কষ্টে, মিত্র, অতিমিত্রে, এগুলো দেখে নিন তো। দেখে নিলেন যে আমার এই নক্ষত্র, এই নাম্বার নক্ষত্রগুলো আমার এরকম জায়গায় পড়ছে। সুতরাং আপনি যখন কোনো কাজ করতে যাবেন তখন একটু ভেবে নেবেন যে আমার কোন নক্ষত্রের কাজটা করতে যাচ্ছি, সেই নক্ষত্র দেখে নেন আপনার সেই নক্ষত্র থেকে আপনার শুভ, অবশ্যই আপনি কাজটা করুন, আপনার সফল হবে। যদি সেই নক্ষত্রটা কোনো কাজ করতে, সেই নক্ষত্র যদি আপনার বিপদ নক্ষত্র, বিপদ তারায় পড়ে, তাহলে কিন্তু আপনার কাজটা করতে অনেক বিপদে পড়তে হবে, বা কাজটা করার পরেও বিপদে পড়তে পারে, যেহেতু আপনি কাজটা সম্পন্ন করেছেন বিপদ তারায়। যদি কাজটা আপনি খেম করেন, খেম তারায়, তাহলে কি হবে? তাহলে খেম তারায় কাজটা করলে আপনার দেখা যাবে যে কাজটা কোনো গতিবিধিই নেই, কাজটাই শুধু হলো, তার কোনো মুভমেন্ট নেই, তার কোনো ফলাফল নেই, কোনো কিছু লাভ হলো না, তার মানে নিস্তেজ হয়ে গেল কাজটা। এটা আপনার খেম তারায় পড়েছে, একটু দেখে নেবেন। এর জন্যই বলতে যাচ্ছি বন্ধু, যখন এই নবতারা চাকরিটা শিখে রাখুন, একটু বুঝে রাখুন, এই ভিডিওটা বারবার দেখুন, জিনিসটা শিখে রাখুন। তাতে কি হবে? তাতে আপনি আপনার কাজ করার মোটিভটা ঠিকমতো পাবেন, আপনার কাজটা সফলতা আসবে, আপনার কাজটার মধ্যে একটা গতি আসবে। আমাদের যে গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কিন্তু নক্ষত্র দ্বারা পরিচালিত। গ্রহ শুধু ভালো হলেই হবে না, নক্ষত্র তার সাথে ভালো হতে হবে। নক্ষত্রটা গ্রহের সাপোর্টে চলতে হবে, গ্রহের পক্ষে হতে হবে, তবে সেই গ্রহটা খুব ভালো ফল দিতে পারে। খুব ভালো গ্রহ, ভালো নক্ষত্র না পেলে ভালো ফল দিতে পারে না। দেবে, ফল দেবে, কিন্তু কম দেবে। যতটা দরকার ছিল ততটা দিতে পারবে না, তাতে কম দেবে। সেই রকম খারাপ গ্রহ, অর্থাৎ দুর্বল গ্রহ বা বিরোধী গ্রহ যদি ভালো নক্ষত্র পায়, সেই গ্রহটা কিন্তু অতটা খারাপ ফল দেবে না, অতটা খারাপ ফল দিতে পারবে না। কেন? তার নক্ষত্র যেটা পেয়েছে জন্মসূত্রে, সেই নক্ষত্রটা ভালো নক্ষত্র পেয়েছে। সুতরাং ভালো নক্ষত্রের সহায়তা থাকলে মানুষের বিপদ সমস্যা অনেক কম হয়। সে কারণে বন্ধুরা বলছি যে আপনি একটু খেয়াল রাখুন যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ কাজগুলো যখন করতে যাচ্ছেন সেখানে যেন বাধা না পড়তে হয়। আর বাধা না পড়ার জন্য আপনাকে একটু নবতারা চক্রটা ভালো করে একটু দেখে যেতে হবে, যাতে নবতারা চক্র আমার কি বলছে, আমি কোন সময় কাজ করে সুবিধা হবে, কোন দিনে কাজ করে সুবিধা হবে, সেটা নবতারা চক্রটা একটু অ্যানালাইসিস করুন। যদি একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আপনি সেই অনুসারে যদি কাজটা করেন, আপনার কাজটা খুব ভালো হবে। এছাড়াও আরো অনেক কিছু আছে, নবতারা চক্রের সাথে সাথে স্বর্ণালী চক্র আছে, কিন্তু পতাকি চক্র আছে, এগুলো অনেক ব্যাপার আছে, সব নিয়ে আলোচনা করব। তারও একটা সময় আছে, সমস্ত সুষ্ঠুভাবে আলোচনা করতে হবে, বুঝতে হবে। এই আলোচনা করার মাধ্যমে আপনার বোঝার চেষ্টা করুন যে জ্যোতিষটা কি, অ্যাকচুয়াল জ্যোতিষের ফান্ডাটা কি, অর্থাৎ জ্যোতিষ কেন মানুষ শিখবে, কেন জানবে, মানুষ কেন বুঝবে, এটাকে আপনাকে
অনুধাবন করতে হবে, এটাকে ফার্স্ট মেনে নিতে হবে। তাহলে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না, কোনো ঝামেলায় পড়তে হবে না। এটাকে একটু মাথায় রাখবেন। যাই হোক, বলার তো অনেক কিছু আছে, অনেক কিছুই বলতে হবে, বলা তো শেষ নেই। কেন এই সাবজেক্টটা বিরাট সমুদ্রের মতো। এখানে শুরুর আছে, কোনো শেষ নেই। কিন্তু ভিডিওতে তো সবকিছু বলা যাবে না, সবকিছু বলা সম্ভব নয়। এত বড় সাবজেক্টটা তোলা মুশকিল। সংক্ষেপে যেটুকুনি বলছি আপনারা বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন। না বুঝতে পারলে আমাকে এসএমএস করুন, আমাকে ফোনে জানান যে এটা বুঝতে পারলাম না। নিশ্চয়ই আমি সহযোগিতা করব। এছাড়াও যদি আরো জানতে কিছু ইচ্ছা হয়, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তারা আপনাকে সহযোগিতা করবে, আপনাকে সাহায্য করবে, আপনাকে বোঝার জন্য। আর তাছাড়া আপনি আপনার চার্টটাকে আরো ভালোভাবে সংশোধন করে নিতে পারেন। নিজের চার্টটাকে সবসময় খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। কেন সেই চার্টটাকে নিয়ে, আপনার সেই জন্মছকটাকে নিয়ে আপনাকে চলতে হবে। সুতরাং আপনার জন্মছক যদি আপনি ভালোভাবে না বুঝতে পারেন, তাহলে আপনি কিভাবে চলবেন, কিভাবে কাজ করবেন? সব জায়গায় তো বাধা পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। যাই হোক, আর আমি বেশি কিছু কথা এগোচ্ছি না। আমার যে ফোন নাম্বার আছে সেই স্ক্রিনে দেয়া আছে, দেখে নেবেন। সেই নাম্বারে ফোন করে আসবেন অবশ্যই। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয়, আমার নিজস্ব চেম্বার আছে উত্তর ২৪ পরগনা টিটাগড়ে, এছাড়া হুগলিতে চুঁচুড়ায়। তাছাড়া আমি অন্য জায়গায় বসি, সেই জায়গাগুলো কোথায় বসছি সেটা আপনি ফোনে জানতে পারবেন। কেন সেসব জায়গা ফিক্সড থাকে না বলে আমি এগুলো অনলাইনে জানাই না। কিন্তু আপনি জিজ্ঞাসা করলে আমি আপনাকে বলতে পারি। এছাড়াও আমার এই চ্যানেলটা দেখছেন, এটাকে লাইক তো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো করবেনই। সেটা আর বলার দরকার পড়ে না। আগামী দিনে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, কি ধরনের ভিডিও আপনারা চাইছেন, বা আপনারা জানার কি অনুষ্ঠান সম্পর্কে আপনার কি ধরনের মতামত, অবশ্যই জানাবেন। সেই আগ্রহে বসে রইলাম। নিশ্চয়ই জানাবেন। নমস্কার।